তো বস, এখন এই ভিডিওতে আমরা আফরান নিশোর ঈদ রিলিজ দমের ট্রেলার নিয়ে কথা বলবো। আপকামিং বাংলাদেশের বড় ছবি রেদওয়ান রনি দ্বারা পরিচালিত যে ছবির আজকে ট্রেলার ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখো, এই ঈদ রিলিজে অনেকগুলো ছবি রয়েছে। তার মধ্যে আমি যে দুটো ছবির জন্য এক্সাইটেড, একটা হচ্ছে বনলতা এক্সপ্রেস এবং আরেকটা হচ্ছে দম। দমের ফার্স্ট লুকটা আমার খুবই ভালো লেগেছিল এবং আফরান নিশো যখন একটা ছবিতে অভিনয় করে সেই ছবির জন্য কিন্তু এক্সাইটেড তোমাকে হতেই হবে। তার কারণ সে এতটাই ভালো একজন অ্যাক্টর। এবার তার ছবি কার বিপক্ষে আসছে, তার কত ফ্যান ফলোয়িং কি রয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। সে একজন খুব ভালো পারফর্মার এবং তার প্রিভিয়াস দুটো ছবি দিয়ে সে প্রুফ করে দিয়েছে যে সে অডিয়েন্সকে সিনেমা হলে আনতে পারে। এবং যেরকম তার ছবি চলছে, আমি এটা আগের দিন তিনিয়ারিতেও বলছিলাম যে বাদ বাকি যে কোনো স্টারের, আমাদের এখানকার বলি, ওপার বাংলার বলি, সব জায়গার স্টাফদের কিন্তু এটাই সব থেকে বড় বার্ডেন যে আমার এই ছবিটা সাকসেসফুল হয়েছে, আমাকে এরকম ধরনেরই কাজ করতে হবে। যেখানে সবাই এত এত ছবি করে, ভাবো এর আর এটা 3 নম্বর ছবি যেটা থিয়েট্রিক্যাল রিলিজ হচ্ছে এবং 3টে ছবি 3 রকম জোনের। ঠিক আছে, মানে প্রথম ছবি সুড়ঙ্গ হিট হওয়ার পরে সে ওরকম ধরনেরই কিন্তু ক্যারেক্টার প্লে করতে পারতো, কিন্তু সে পরের ছবিতে ওরকম ধরনের কিছু করেনি। আবার যখন তার পরের ছবি এত বড় সাকসেসফুল হলো, সে কিন্তু যখন 3 নম্বর ছবি আনছে তখনও সেরকম করেনি। এবং এই ছবিটা ভাবো সার্ভাইভাল থ্রিলার ছবি, সেটা অডিয়েন্স কি লেভেলে দেখবে এটা নিয়ে কিন্তু একটা ডাউট আছে। তারপরেও এরকম একটা ছবি করতে সে রাজি হয়েছে, তার কারণ সে বারংবারই বলে তার ফ্যান ফলোয়িং থাকুক, কিন্তু সে সবার আগে একজন অ্যাক্টর। এটাই তো হওয়া উচিত, মানে সেটা কখনোই যেন বার্ডেন না সৃষ্টি হয়ে যায়। এবার আমার এই ট্রেলারটা দেখে প্রথমেই যেটা মনে হয় সেটা হচ্ছে এটা খুব ভালো, খুব গুছিয়ে একটা বানানো ট্রেলার, খুব কম্প্যাক্ট এবং ভিজুয়ালি জাস্ট স্টানিং। তো ট্রেলার থেকে যে গল্পটা আমরা বুঝতে পারছি, আফরান নিশোর যে ক্যারেক্টার, সে বিজনেসের কারণে বা কোনো এক রিজনে দেশের বাইরে যাবে। এবার যে দেশে সে যাবে সেই দেশে কিছু টেররিস্টের সামনে সে আসবে, তারা তাকে আটক করবে এবং তারা সেই দেশে সরকারের কাছে দাবি করবে ধরা পড়া টেররিস্টকে ছাড়তে হবে, তাকে ছাড়লে তারা এই নাগরিককে ছেড়ে দেবে। এবার তারা অন্য দেশের এক নাগরিকের জন্য এরকম বড় একজন টেররিস্ট যে প্রিভিয়াস এত বড় বড় খারাপ জিনিসপত্র করে এসছে, তার এক্সচেঞ্জ কি হতে দেবে? এবার 3 দিনের সময় থাকবে, মেবি সেই সময়টা এরা পেছাবে, যে কারণে এদের ডিমান্ড শুধুমাত্র আর এক্সচেঞ্জ থাকবে না, তখন এর একটা হিউজ অ্যামাউন্ট অফ মানিও চাইবে। এবার উল্টো দিকে আফরান নিশোর যে পরিবারের লোক, তারা কিন্তু এই সরকারের সাহায্যের জন্য অনেক কিছু করবে, কিন্তু সেখানেও তারা কোথাও একটা গিয়ে স্বস্তি পাবে না, কারণ দিন চলে যায় কিন্তু লোকটাকে আর কেউ ছাড়ছে না। এবার চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টার, মেবি সে হচ্ছে মিডিয়ান, যে হচ্ছে বাংলাদেশের তরফ থেকে যাবে হচ্ছে ওই দেশে যে এ ঠিক আছে কিনা, সে হয়তো ওই টাকাটা নিয়ে যাবে, সে হয়তো ওই বার্তাটা পৌঁছাবে। এবার সে দেখে কি আসছে, এই পরিবারের লোকরা তার সাথে মিট করছে, পলিটিক্যাল এনভায়রনমেন্ট কি, এটাই হয়তো ছবির গল্প বাতলে দেবে। যেখানে আফরান নিশোর যে ক্যারেক্টারটা, সে কি হাল ছাড়ছে কি হাল ছাড়ছে না, তার এই পুরো এতগুলো দিন ধরে সার্ভাইভ করা, এটাই হচ্ছে ছবির গল্প। এবার এরকম একটা প্লট, এটা না মানে একটা মেইন স্ট্রিমে করা এবং সেটাতে একটা বিভৎস বড় হিট হওয়া, এটা খুব সহজ বিষয় নয়। তো তারা যে এরকম একটা সাবজেক্ট চুজ করেছে এবং এরকম ভাবে সেটাকে ভিজুয়ালি প্রেজেন্ট করেছে, বাংলাদেশে আর 4-5টা ছবিতে অ্যাকশন যেরকম হচ্ছে এবং এটা স্কেল ওয়াইজ যেরকম রিয়েল, যেরকম র রেখেছে, এই দুটোর মধ্যে একটা অবশ্যই পার্থক্য রয়েছে এবং এটা অনেক অনেক বেশি প্রিমিয়াম। আর এই যে হোপের সাথে দমের একটা তুলনা করা, সাদৃশ্য আঁকা, সেটা আমার খুব ভালো লেগেছে। দেখবে ওই যে মানুষ জন্মানোর পর মরতে একদিন হবেই, এবার এখানে দেখবে একটা জায়গা রয়েছে যেখানে ও কবাডি খেলছে। এবার যখন ও পাস্ট রিকল করছে তখন এই সিকোয়েন্সগুলো চলছে, যেখানে ও কবাডি খেলছে বা জলের মধ্যে যখন ডুব সাঁতার দিচ্ছে, এই প্রত্যেকটাই হচ্ছে হোপ যে কতক্ষণ আমরা দমটা রাখতে পাচ্ছি। একটা ছবির ক্ষেত্রে আফরান নিশো থাকা, সেটা এত বড় ব্যাকবোন হয়ে ওঠে, যেটা এই ট্রেলারটা দেখার পরে পরিষ্কার হয়। যেরকম তার এনার্জি, যেরকম তাকে দেখতে লাগছে, ব্যাপক, জাস্ট ব্যাপক। এই হচ্ছে একজন অ্যাক্টর, টেরিফিক অ্যাক্টর। আফরান নিশো দুর্দান্ত, দারুণ লাগছে তাকে। এবং রেদওয়ান রনি খুব যত্ন নিয়ে ছবিটা বানিয়েছে, বোঝা যাচ্ছে। ওই ব্লাস্টের সিকোয়েন্সগুলো যেরকমভাবে হচ্ছে, যেরকমভাবে গুলি চলছে, কোনো জায়গায় আপনার কোনো কিছু দেখে ফেক মনে হবে না। এবং ল্যান্ডস্কেপ যেরকম ধরেছে, বড় বড় শর্ট, ওয়াইড, এক্সট্রিম ওয়াইড, যেভাবে লোকেশনটাকে এস্টাবলিশ করেছে, পয়সা খরচা করলেই শুধু হয় না, সেটাকে দৃশ্যে ফোটাতে হয়, সেটা এখানে হয়েছে। দেখতে খুব খুব ভালো লাগে, প্রিমিয়াম মনে হচ্ছে দেখে। কালার গ্রেডিং খুব ভালো, লাইটিং ভীষণ সুন্দর, রাতের দৃশ্য যেরকম দেখা যাচ্ছে, জলের সিকোয়েন্সটা দেখা যাচ্ছে, ভালো লাগছে দেখতে।
খুব খুব প্রিমিয়াম, আমি দেখে মজা পেয়েছি। এবং পূজা চেরির সাথে যে জায়গাটায় রয়েছে আফরান নিশো, সেই পোর্শনগুলো ওয়ার্ক করছে। চঞ্চল চৌধুরীকে ট্রেলারে খুব বেশি জায়গা দেখা যায়নি, তবে আমি জানি চঞ্চল চৌধুরী যতটুকু জায়গা থাকবে ফাটিয়ে কাজ করবে, সে খুব ভালো কাজ করবে। দেখার তার চরিত্রটা হয় কেমন, এবং এখানে একটা ইমোশনাল দিকও থাকবে যেটা অডিয়েন্স ভীষণভাবে রিলেট করতে পারবে। দেখার পরিবারের ওই দিকটা কিরকম ভাবে উঠে আসে আর কি। এবং ছবিটা যদি মানে ক্লাইম্যাক্সে হয় আমাদের ইমোশনাল করে দিক, আর না হলে একদম আনএক্সপেক্টেড কিছু দেখাক, যদি এরকম দুটোর মধ্যে যে কোনো একটা পাথেও ছবিটা হাঁটে, এই ছবিটা খুব ভালো ছবি হতে পারে। তো আমি যেই কারণে ঈদে বাদবাকি যা যা ছবি আসছে তার মধ্যে এই দুটো ছবি, বনলতা এক্সপ্রেস এবং দম, এই দুটো ছবি নিয়ে ভীষণ ভীষণ এক্সাইটেড। এবার এই ছবিটার সাথে আরু জীবিতম বা গোট লাইফের যে কম্প্যারিজনটা হচ্ছিল, এই ট্রেলার দেখার পরে সেটা বুঝবে, তার কারণ প্লট ওয়াইজ তার মধ্যে কিন্তু সিমিলারিটিস খুব কমই রয়েছে। হ্যাঁ, লোকেশন দেখে ইনিশিয়ালি মনে হচ্ছিল, তবে এখন আর সেটা মনে হবে না, তার কারণ গল্পে অনেকটা পার্থক্য রয়েছে এবং পরিচালকের নিজস্ব একটা স্টাইল স্টেটমেন্ট রয়েছে, যেটা বাংলাদেশের বহু পরিচালকের নেই। তারা বড় ছবি, হিন্দি ছবি, সাউথের ছবি দেখে টুকে বহু মাল বানায়, যেটা এখানে একেবারেই হয়নি। তো এই ছিল আমার ওপিনিয়ন দমের ট্রেলার নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কিরকম কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।